আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ই কমার্স নিয়ন্ত্রণে রেগুলেটরি কমিটি গঠনের সিদ্ধান্ত, প্রতারণার দায় বাণিজ্য মন্ত্রণালয়ের, বললেন অর্থমন্ত্রী। ইভ্যালির সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক তৈরির আহ্বান। ভোটারদের নির্বাচন বিমুখতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত, মন্তব্য মাহবুব তালুকদারের। আওয়ামী লীগের অধীনে জনগণ নির্বাচন চায় না, বললেন জাফরুল্লাহ চৌধুরী। করোনায় আরও ৩৬ জনের মৃত্যু। গোপালগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কোভিড আক্রান্ত। অনেক উন্নত দেশের চেয়ে পরিস্থিতি ভালো, দাবি স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ই কমার্স নিয়ন্ত্রণে রেগুলেটরি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে বাণিজ্যমন্ত্রী জানান, ই কমার্সে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতে সহায়তার ব্যাপারে ইতিবাচক চিন্তা করছে সরকার। আগামী 18 অক্টোবর ভার্চুয়াল প্ল্যাটফর্মে হতে যাওয়া সোর্সিং বাংলাদেশ নামে এক প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রপ্তানি বাড়াতে অপ্রচলিত পণ্য ও এসএমই খাতকে উৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি। ই কমার্সের প্রতারণা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ ব্যাপারে ভোক্তাদেরই সতর্ক হতে হবে। 2 টাকার পণ্য 1 টাকায় কেনার অতিরিক্ত লোভে না পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, দেশে প্রায় 30,000 ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে 8 থেকে 10টি কোম্পানি প্রতারণা করলেও অনেকে নিয়মতান্ত্রিক ব্যবসা করছে। আগামীতে আর কেউ যেন প্রতারণা করতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে বলেও জানান টিপু মুনশি। 2 টাকার মাল 1 টাকায় পাইলে লাভ দিয়ে না পড়ে, এইটা খুব ভালো কথা, ভালো না। এটা বলতে পারেন যে আপনাদের দায়িত্ব। হ্যাঁ, আমাদেরও দায়িত্ব। আমি গতকালকে আমাদের সিনিয়র সব অফিসারদের বলেছি যে এই জন্য একটা প্রচার সেল শুরু করেন। মানুষ অতিরিক্ত যদি লোভ করে সেটাতে কিন্তু ক্ষতিগ্রস্ত, সেটা সচেতন হওয়া দরকার। আপনারাও দয়া করে প্রচার মাধ্যমে বললেন যে যেটা সম্ভব নয় এমন কিছু জায়গায় যেন তারা ইনভেস্ট না করে। এটা আমাদের সহযোগিতা, আমরা আমাদের দায়িত্ব পালন করব। ই কমার্সের অসঙ্গতির দায় বাণিজ্য মন্ত্রণালয়কে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 32তম সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সম্প্রতি ই কমার্সের প্রতারণার সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকেই জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান তিনি। দিনাজপুর বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উৎপাদনের জন্য 1049 কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় 12টি প্রস্তাবে 3,833 কোটি টাকার অনুমোদনের খসড়া অনুমোদন দেওয়া হয় বলে জানান মন্ত্রী। এতে সরকারি অর্থায়নে 3,723 কোটি টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 109 কোটি 33 লাখ টাকা। পরিষদ বিভাগের অতিরিক্ত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবই ঢাকা কেন্দ্রিক ছিল, কারণ আগে ঢাকার বাইরে কিছু প্রত্যাহার করা হয়েছে। জাতীয় প্রতিষ্ঠান যখন হবে, হওয়ার সময় এটা কারো না কারো ডেফিনেটলি ছাড়পত্র নিয়ে এগুলো হচ্ছে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। এদিকে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কোনো সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তর করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর আগে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং মোহাম্মদ কাউসার। রিটে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চেয়েছিলেন তারা। বাণিজ্য, অর্থ, ডাক ও টেলিযোগাযোগ এবং আইন সচিব ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। কেন ইভ্যালিকে অবসান করা হবে না সেই মর্মে রেসপন্ডেন্টদেরকে যারা যারা আছে তাদেরকে আর একটা ইন্ট্রিম অর্ডার দেয় যে যাতে করে ইভ্যালি তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি অথবা অন্য কোনোভাবে ট্রান্সফার না করতে পারে।
নিউ ইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ করোনা ইস্যুতে হোয়াইট হাউসের উদ্যোগে শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে করোনা মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করবেন শেখ হাসিনা। করোনা ভ্যাকসিনকে বিশ্ব জনস্বার্থ হিসাবে ঘোষণা করে তা উৎপাদনে উন্নয়নশীল এবং এলডিসিভুক্ত দেশগুলোকে সুযোগ দেওয়ার বিষয়টি থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগে উচ্চ পর্যায়ের একটি বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সফরে আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন সরকার প্রধান। এদিন যুক্তরাষ্ট্র প্রবাসী আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। মঙ্গলবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সরকার প্রধান। এতে উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল সহ সম্ভাবনাময় খাতে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। Bangladesh is ready to commence free trade agreement FTA negotiation with the US at an appropriate time. We invite US investment in other lucrative sectors as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, knowledge-based high-tech industry. বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুদেশের মধ্যকার বর্তমান বার্ষিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে বিশ্বাস তার। Our trade relations can be further strengthened with duty-free access and other trade privileges in the US market. একই দিন নারী নেতাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স সুবিধার আওতায় ৭১ লাখ ডোজ ফাইজার এবং ১৮ লাখ ডোজ মডার্নার টিকা পাবে বাংলাদেশ। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় তা এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশনে নিজ দপ্তরে লিখিত বিবৃতির মাধ্যমে নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া তুলে ধরেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভোটারদের নির্বাচনে বিমুখতাও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। রাজনৈতিক সমঝোতা ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ৩ জনের প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাহবুব তালুকদার। তবে ভোট সংখ্যা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ৪৩ জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এই নির্বাচনকে ম্লান করে দিয়েছে। বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহু দলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি NDPর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তারা বলেন, রাজনীতিবিদরা কথা বলতে পারছেন না, দেশের অর্থনীতি ভঙ্গুর। তারা বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগী নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, তবে নির্বাচন কবে সেটা বলেননি। জনগণ এখনই নির্বাচন চায়, তবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন চায় না। এ ব্যাপারে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সামরিক আমলা কিন্তু সব জায়গা থেকে একই কথা বলবো আমরা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়,
সমস্ত রাজনৈতিক দলকে এই ব্যাপারে একমত হতে হবে। তারপরে কে কোথায় গিয়ে সভা করবেন করেন। অতএব আমি বৃহত্তর ব্যাপক সর্বব্যাপক ঐক্যের আহ্বান জানাচ্ছি এই সরকারের বিরুদ্ধে, এবং তারই ভিত্তিতে কর্মসূচি দিয়ে আমাদেরকে রাজপথে নামতে হবে। আর যদি সর্বব্যাপক ঐক্য নাই হয়, তারপরে ওই যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যাতে সামনের দিকে যেতে পারি সেটার চেষ্টা করব। আপনাদের এই মেন কথা শুনতে আসতো না কেন? এটা করবে হাতি ঘোড়া মারবেন, ওটা বাদ দেন, মাঠে নামেন, খোদা বিচার করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে। নেতিবাচক রাজনৈতিক মানসিকতায় বিএনপির নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য তাঁর। বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো নেই, বিএনপি নেতাদের এমন অভিযোগ কাল্পনিক। ক্ষমতার মোহে অন্ধ মিথ্যাচার ও বিষোদ্গারকে দলটির রোজনামচায় পরিণত করেছে বলে মন্তব্য তাঁর। তিনি বলেন, করোনা মোকাবেলা করে জীবন যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, বিএনপি তখন গৃহকোণে বসে নসিহত করছে। সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিএনপির ভাঙা রেকর্ড জনগণ ১৩ বছর ধরে শুনে আসছে বলে মন্তব্য তার। এসডিজি অগ্রগতি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানান ওবায়দুল কাদের। প্রকৃতপক্ষে দেশের মানুষ ভালো আছে, ভালো নেই বরং বিএনপি নেতারা। তারা তাদের আন্দোলন ও নির্বাচনে উপর্যুপরি ব্যর্থতার জন্য তাদের মধ্যে আজকে চরম হতাশা, এবং সে কারণে তারা ভালো নেই এটা নিঃসন্দেহে বলা যায়। নেতিবাচক রাজনীতি মানসিকতার কারণে নিজেরাই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে দ্বিতীয় দিনে 5 বিভাগের তৃণমূল নেতাদের সাথে বৈঠক করছেন বিএনপির নীতি নির্ধারকরা। বিকেল 3:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। আজ 129 জনের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে 37 জন, কুমিল্লা বিভাগে 23 জন, ময়মনসিংহ বিভাগে 18 জন, সিলেট বিভাগে 14 জন আর 17 জন নেতা রয়েছেন রংপুর বিভাগের। এর মধ্যে জেলা সভাপতি 20 জন। আগামীকাল তৃতীয় দিনে 108 জনের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। এর আগে গত 14, 15 ও 16 সেপ্টেম্বর বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নীতি নির্ধারকরা। দর্শক, সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলছি রেমানের সাথে। রেমান, বিএনপির নীতি নির্ধারকদের বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি শাকের, আপনাকে ধন্যবাদ। শাকের, আজকের যে বৈঠক সেটি বিএনপির 5টি সাংগঠনিক বিভাগের যারা নির্বাহী কমিটির সদস্য রয়েছেন এবং 20টি জেলার সভাপতি সাধারণ সম্পাদক আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন। বেলা 3:30টায় বৈঠকটি শুরু হয়েছে, এখনও চলছে। এই বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়ে জেলা নেতা এবং যারা নির্বাহী কমিটির সদস্য রয়েছেন তাদের কাছ থেকে মতামত জানছেন দলের নীতি নির্ধারকরা। দলের মহাসচিব এখানে উপস্থিত রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। তারা এই তৃণমূলের এই সমস্ত নেতাদের কাছ থেকে সংগঠনের তৃণমূলে কী অবস্থা সেগুলি তারা জানার চেষ্টা করছেন। একই সঙ্গে যে সমস্ত জেলায় এখন পর্যন্ত কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সেই কমিটিগুলো কীভাবে করা যায়, এরই মধ্যে কিন্তু অঙ্গ সংগঠনগুলোর সঙ্গেও এই বৈঠকটি হয়েছে এবং অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন জায়গায় কমিটি কীভাবে করা যায় এবং এর জন্য কিন্তু বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক টিমও পাঠানো হয়েছে। এই সাংগঠনিক টিমের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করে এবং জেলা নেতাদের মতামতের ভিত্তি করে আগামী দিনে সংগঠনকে আরও কীভাবে জোরালো করা যায়, আরও কীভাবে সাংগঠনিক উপায়ে দলকে পরিচালিত করা যায় সে বিষয়ে কিন্তু তৃণমূলের নেতারা পরামর্শ দিচ্ছেন। একটি বিষয় আপনাকে বলে রাখি, ঘুরে ফিরে কিন্তু এই আলোচনা সভাটি কিন্তু আসছে নির্বাচন কেন্দ্রিক, আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে কীভাবে বিএনপি আরও সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে বিষয়েও কিন্তু তৃণমূলের নেতাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে। তো আগামীকালও 3টি বিভাগের নেতারা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপরে সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সবশেষ বিএনপি
জোটে যারা রয়েছে জোটের নেতাদের সঙ্গেও এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ধারাবাহিক সমস্ত বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দলের পরবর্তী কার্যক্রম এবং পরবর্তী সিদ্ধান্তগুলো জানানো হবে। তো এখন পর্যন্ত বৈঠক চলমান আছে। তো আজকের এই বৈঠকের পরেও কিন্তু আজকের বৈঠকের সবশেষ কী অবস্থা সেটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানাবেন। এই হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বৈঠকের সবশেষ অবস্থা। ধন্যবাদ রেমান, আপনাকে ধন্যবাদ। দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 36 জন। এই নিয়ে মোট মারা গেছেন 27,313 জন। বুধবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার তুলনায় মৃত্যুর সংখ্যা 10 জন বেশি। 28,736টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1,376 জন, মোট শনাক্ত 15,47,176 জন। নতুন 1,427 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,06,136 জন। মৃত্যুর হার 1.77%, শনাক্ত 4.79 এবং সুস্থতার হার 97.35%। সর্বোচ্চ 18 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে 10 জন, বরিশাল বিভাগে গত একদিনে করোনায় কেউ মারা যাননি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 3য় শ্রেণীর এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় ওই শ্রেণীর পাঠদান 14 দিনের জন্য স্থগিত করা হয়েছে। আক্রান্ত ওই শিক্ষার্থী কোটালীপাড়া উপজেলার 4 নম্বর ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 12 সেপ্টেম্বর ওই ছাত্রী স্কুলে গিয়েছিল। ওই দিন তার মধ্যে করোনার কোনো উপসর্গ না থাকলেও এরপর সে আর স্কুলে যায়নি। এর মধ্যে সে বাড়িতে জ্বরে আক্রান্ত হয়। 16 সেপ্টেম্বর তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। ওই ছাত্রীর মাও করোনায় আক্রান্ত। সে পরিবার থেকে করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলটির আরও 3 জন শিক্ষার্থী জ্বরে আক্রান্ত হয়েছে, তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 3য় শ্রেণীর ওই ছাত্রী করোনা আক্রান্তর কারণে ওই শ্রেণীর পাঠদান 14 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। নেওয়া হয়েছে আরও সতর্কতামূলক ব্যবস্থা। 16 তারিখে করোনা পরীক্ষা করতে দেওয়া হয়। 17 তারিখ রেজাল্ট আসে যে তার করোনা পজিটিভ। সে এখন বাড়িতে অবস্থান করছে এবং কিছুটা সুস্থ আছে। আমি আমার বিদ্যালয়ে ক্লাস চালিয়ে যাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। আমার অন্যান্য ছাত্রছাত্রীদের কোনো সমস্যা নেই, তারা ভালো আছে এবং কোনো আতঙ্ক নেই, ক্লাস চালিয়ে যাচ্ছি। আশা করি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনার সংক্রমণ আর মৃত্যু নিয়ন্ত্রণে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বেশি সক্ষম হয়েছে বাংলাদেশ সরকার। আর স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডক্টর রোবেদ আমিন বলেছেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানলে আক্রান্তের হার আরও কমিয়ে আনা সম্ভব। বুধবার আলাদা দুটি ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এখন করোনা আপনারা জানেন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে বাংলাদেশে। আজকে দেখলাম গতকালও ছিল 4.5% সংক্রমণের হার, মৃত্যুর হারও 35-40 এবং 26 নেমেছিল, যেটা ছিল 350 উঠেছিল মৃত্যুর হার পার ডে, এবং সংক্রমণের হার 33% উঠেছিল এই সেকেন্ড ওয়েভে। সো উই কুড ম্যানেজ টু কন্ট্রোল দ্যাট, and that is not a magic by which we have done it. We had to work for it. বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে, তারপরে টেস্টের ব্যবস্থা করেছে। আমরা দেখেছি যে আমাদের মহিলাদের মধ্যে এখন পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার প্রবণতাটা পুরুষদের মতো বেশি নয়। এই জায়গাতে আমি সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনাদের ঘরে যারা মহিলারা আছেন, যারা 18 বছরের বেশি বয়সী, তাদের সকলকেই আপনারা অনুপ্রাণিত করুন যাতে ওনারা ভ্যাকসিন গুলো বিভিন্ন সময় নিয়ে থাকেন। আমরা সকলেই জানি স্বাস্থ্যবিধি কিভাবে ডেঙ্গির জন্য মানতে হয়। যাতে ঘরে যেসব স্থান থেকে আবদ্ধ পানি থাকবে, বিশেষ করে ফুলির টব সহ আর চারপাশে যেগুলো, এগুলোকে 3 দিনের মধ্যে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এবং 3 দিনের বেশি সময়ের জন্য যদি কেউ বাইরেও যান, যেসব স্থানগুলোতে পানি জমে থাকার সম্ভাবনা থাকবে সেগুলোকে ইমনকে একটি পানির পাত্র থাকলে তাও করে। সরকারি হাসপাতালে ভিড় থাকলেও রাজধানীর বেসরকারি হাসপাতালগুলো কিছুটা কমেছে ডেঙ্গু রোগীর চাপ। চিকিৎসকদের ধারণা চলতি মাসের শেষ নাগাদ আরও কমতে পারে আক্রান্তের সংখ্যা। তবে থেমে থেমে বৃষ্টিপাত বন্ধ না হলে সংখ্যা পুরোপুরি কাটছে না। এদিকে 24 ঘন্টায় দেশে আরও 229 ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ঢাকায় রয়েছেন 176 জন।
রাজধানীর ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার অন্যতম ডেডিকেটেড হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটফোর্ড হাসপাতাল নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত ডেঙ্গু রোগীদের অন্যতম বড় নির্ভরতার জায়গা। কিন্তু রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। এখনও গড়ে প্রতিদিন 150 ডেঙ্গু আক্রান্ত রোগীকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে। চিকিৎসা ব্যয় কমাতে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ রোগীদের। শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীদের একই চিত্র। ভর্তি করা হচ্ছে গড়ে 15 থেকে 20 জন শিশুকে। তবে কিছুটা বিপরীত চিত্র রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোয়। ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু ওয়ার্ডে ফাঁকা পড়ে আছে অনেক শয্যা। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কণ্ঠে মিলল স্বস্তি। আমার জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, আর আপনার পুরো শরীর দুর্বল ছিল। এখন কোনো সমস্যা নাই, এখন সব সুস্থ হয়ে গেছে। আমি এখন শরীরে জ্বর নাই, শুধু আর কি পেটে ব্যথা ছিল, রক্ত দেওয়া হয়েছিল। আমাদের এক্সপিরিয়েন্সটা বলে যে আমাদের সিজনটা আসলে কিন্তু ড্রাইটা সেপ্টেম্বর অবধি তো থাকে, এরপরে অনেক ফেব্রুয়ারি মানে অক্টোবর ফার্স্ট উইক থাকে। তো অক্টোবরের 15 তারিখের পর থেকে আমরা ভাবতেছি যে আসলে সিচুয়েশন সত্যি উন্নতি হবে। আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, এটা আমরা শেয়ার করি, আমরা সবার সাথে এখানে করি, সার্ভিস দিচ্ছি এখানে। আমাদের ডেডিকেটেড না, কিন্তু আমাদের পর্যাপ্ত বেড আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 5 দিন ধরে রাজধানীর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 200 এর আশপাশে। রাজধানীর কাকরাইলে আরেকটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা যায় অর্ধেকে নেমে এসেছে রোগীর সংখ্যা। ডেঙ্গুর জ্বরটা চলে যাওয়ার পরেই প্লাটিলেটটা কমা শুরু হয়, 2 দিন পরেই জ্বরটা কমপ্লিট। তারপরে আমার আবার প্লাটিলেটটা কমে একদম 70 এতে চলে আসছে আর কি, 70,000-এ। মানুষ সচেতন হওয়াতে দেখা যাচ্ছে যে একটু জ্বর হলে বা একটু তারা খারাপ ফিল করলে তখন কিন্তু এই পরীক্ষা করতেছে এবং ডাক্তারকে দেখাচ্ছে, যার ফলে তারা সতর্ক হয়ে বাসায় অনেকে চিকিৎসা করার পরে কিছুটা ভালো হচ্ছে। তারপরে হাসপাতালগুলোতে কিছুটা চাপ কমে আসছে। সরকারি হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 60 জন। 2019 সালে ডেঙ্গুতে সর্বোচ্চ 175 জনের মৃত্যু হয়েছিল। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। সকালে নিউ মার্কেট এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তিনি বলেন 27,000-এর মতো আবাসিক স্থাপনা ও ভবন পরিদর্শন করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। যেখানে লার্ভা পাওয়া গেছে সেখানে কীটনাশক দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে বলে মনে করেন ডিএসসিসি মেয়র। তিনি বলেন একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছিল, কিন্তু সিটি কর্পোরেশন বৈজ্ঞানিক ভিত্তিতে কাজ করছে বলেই ডেঙ্গু রোগীদের সংখ্যা কমেছে। জ্বালানি তেল সঞ্চালন ও পরিবহন সাশ্রয়ী করতে চালু হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম ডাবল পাইপলাইন প্রকল্প। আধুনিক এই প্রকল্পটি চালু হলে তেল মজুদের সক্ষমতা বাড়বে বিপিসির। একই সঙ্গে তেল পরিবহন সঞ্চালনে সময় ও খরচ দুটি সাশ্রয় হবে। মজবুত হবে জ্বালানি নিরাপত্তার ভিত্তি। সবকিছু ঠিক থাকলে 2022 সালের জুন মাসে এই প্রকল্পটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগ। কেজেড সোহেলের তোলা ছবিতে কক্সবাজার থেকে ফিরে আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। বর্তমানে বিদেশ থেকে তেল আমদানির পর তা বড় জাহাজ থেকে ছোট জাহাজে করে খালাস করা হয়। 1 লাখ টনের একটি জাহাজ থেকে তেল খালাস করতে সময় লাগে 11 দিন। এতে খরচ যেমন বেশি, তেমনি রয়েছে তেলের অপচয় ও অনিয়মের শঙ্কাও। তেল খালাসের এই সনাতন ব্যবস্থা থেকে এবার এসপিএম এর যুগে প্রবেশ করছে বাংলাদেশ। মহেশখালী দ্বীপের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে তেল মজুদের বিশাল অবকাঠামো গড়ে তুলছে সরকার। সিঙ্গেল পয়েন্ট মুরিং এর অবকাঠামো হিসেবে গভীর সমুদ্রে স্থাপন করা হচ্ছে বিশেষ এক ধরনের বয়া, যার ভেতর থাকবে পাইপলাইন। এই পাইপলাইনের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে তেল আসবে স্থলভাগের সংরক্ষণাগারে। এসপিএম এর মাধ্যমে একটি জাহাজ থেকে 1 লাখ টন তেল খালাস করতে মাত্র 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে। এর ফলে সরকারের সাশ্রয় হবে প্রায় 800 কোটি টাকা। ডিপ সি থেকে সরাসরি তেলটা আমাদের এখানে আসবে। এখান থেকে পাম্প করে আমরা সরাসরি ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েলটা পাঠাবো, আর রিফাইন অয়েলটা আমাদের যে মেইন ইনস্টলেশন সেখানে পাঠাবো। এখানে দুটো পাইপলাইন, একটা রিফাইন অয়েল আর একটা হচ্ছে ক্রুড অয়েলের জন্য। এবং এর ফলে আমাদের যে আমদানি করার যে রিফাইন অয়েলের যে খরচ সেটা কমে আসবে, ইউনিট কস্ট কমে আসবে। ডিজাইন ক্যাপাসিটি আমাদের ক্রুড অয়েলের জন্য বছরে 45 লক্ষ মেট্রিক টন এবং ফিনিশড প্রোডাক্ট বা ডিজেলের জন্য 45 লক্ষ মেট্রিক টন। 45 লক্ষ মেট্রিক টন যেটা ডিজেল বলছি, আমরা কিন্তু ওই 45-এর বেশিও ইউজ করতে পারবো। তবে 100% ইউটিলাইজেশন করতে গেলে আমাদের ইয়ার ইউনিটটা আমাদের বড় ভূমিকা রাখবে। সেক্ষেত্রে আমাদের তো ক্যাপাসিটি 90-95% পর্যন্ত আমরা এইচএসডি দিয়ে ইউজ করতে পারবো।
SPM এর মাধ্যমে তেল খালাস করতে পাইপলাইন স্থাপন করা হবে 220 কিলোমিটার। এরই মধ্যে সমুদ্রের তলদেশে 135 কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। দুটি পাইপলাইনের একটি দিয়ে অপরিশোধিত এবং অন্যটি দিয়ে পরিশোধিত তেল পরিবহন করা হবে। পর্যায়ক্রমে দেশে নিরাপদ তেল সরবরাহ ও সঞ্চালন ব্যবস্থা নিশ্চিত করতে চায় সরকার। এইটা ইন্টিগ্রেটেড হবে আমাদের TRL এর সেকেন্ড ইউনিটের সাথে এবং আমাদের টার্মিনাল মহেশখালীর সাথে, এবং আমরা সময় উপযোগী অনুযায়ী আমরা তেল সাপ্লাই দিতে পারবো নিরবিচ্ছিন্ন করার জন্য। ওভারঅল নিরবিচ্ছিন্ন জ্বালানিকে রাখার জন্য আমাদের এই পাইপলাইন এবং এই টার্মিনালটা খুব দরকার। ভবিষ্যতে আমাদের টার্গেট হলো 90 দিনের মজুদ রাখা, যার কারণে আমরা খুলনা একটা ডিপো করে ফেলছি, বাগাবাড়িতে আমাদের ডিপো হয়ে যাচ্ছে, নুমালীগড় থেকে পাইপলাইন চলে আসতেছে, মহেশখালীতে আমাদের ডিপো হয়ে গেল। আমাদের খুব রিস্কি অবস্থায় ছিলাম আমরা, পতেঙ্গাতে যদি কোনো অঘটন করতো তাহলে সারা বাংলাদেশের তেল বন্ধ হয়ে যেত। তাহলে এখন আর কোনো সমস্যা নেই, আমরা সারা বাংলাদেশে কভার করতে পারবো। বর্তমানে দেশে 40 দিনের তেল মজুদের সক্ষমতা রয়েছে। SPM ও ERL-2 প্রকল্প দুটি বাস্তবায়ন হলে পরিশোধন ক্ষমতার পাশাপাশি দেশে 3 মাসের বেশি সময় তেল মজুত করা যাবে। গভীর সমুদ্র বন্দর থেকে আমদানি করা জ্বালানি তেল আগে স্থলে আনিয়ে মজুত করতে 10 থেকে 12 দিন সময় লাগতো। সরকারি মজুদ ও পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন করলে এখন সেটি 2 থেকে 2.5 দিন সময় লাগবে। এর ফলে সরকারের অর্থসাশ্রয়ের পাশাপাশি সময় বাঁচবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, মহেশখালী, কক্সবাজার। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকল দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চেটারটন ডিকসন। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত ভার্চুয়াল সভায় কথা বলেন তিনি। সভায় জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সঠিকভাবে বণ্টন করা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের 1.5 কোটি মানুষ সরাসরি ক্ষতির সম্মুখীন হবে। দেশের জলবায়ু পরিবর্তিত মোকাবেলায় ইটের বিকল্প ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করেন বক্তারা। প্রকৃতি নির্ভর টেকসই নগরায়নের উপরও গুরুত্ব আরোপ করেন তারা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর সকল সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে বগুড়ায় সেনানিবাসে আর্মড কোর সেন্টার ও স্কুলের সাঁজোয়া কোরের 8ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও 41তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন। অনুষ্ঠানে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মুক্তিযুদ্ধ ও দেশ সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা স্মরণ করেন। তিনি সেনাবাহিনীর আর্মড কোরের উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ই-কমার্স নিয়ন্ত্রণে রেগুলেটরি কমিটি গঠনের সিদ্ধান্ত প্রতারণার দায়ে বাণিজ্য মন্ত্রণালয়ের, বললেন অর্থমন্ত্রী। ইভ্যালির সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক তৈরির আহ্বান। ভোটারদের নির্বাচন বিমুখতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত, মন্তব্য মাহবুব তালুকদারের। আওয়ামী লীগের অধীনে জনগণ নির্বাচন চায় না, বললেন জাফরুল্লাহ চৌধুরী। করোনায় আরও 36 জনের মৃত্যু। গোপালগঞ্জে 3য় শ্রেণীর শিক্ষার্থী কোভিড আক্রান্ত। অনেক উন্নত দেশের চেয়ে পরিস্থিতি ভালো, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।